কিন্তু আজই সেই অভয়ার মৃত্যু 2 বছর মানে পূরণ হলো, কিন্তু বিচার এখনো নেই। মানে কি বললে? প্রথমত তো আজকে একদম অন্য কারণে এখানে আসা, এবং সেক্ষেত্রে কিন্তু আজকে নীরবতা পালনের মধ্যে দিয়ে বহু জায়গায় বহু মানুষ সেটাকে স্মরণ করেছেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইমারি ইনভেস্টিগেশনের সময় যাতে প্রমাণ লোপাট করে দেওয়া যায়, বিগত সরকার পুলিশ সিস্টেমকে কীভাবে আটকে রেখে দিয়েছিল বা এমন কিছু ঘটনা ঘটিয়েছিল, বিল্ডিং ভেঙে দেওয়া, যে যে জায়গাগুলোতে চিহ্ন থাকতে পারে সেটা তড়িঘড়ি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম দেহ জ্বালিয়ে দেওয়া, অনেক কিছুই আমরা সবাই জানি। তো ফলত যেখানে প্রচুর প্রমাণ সরকারি মদতে এর আগের সরকারের সময় লোপাট করে দেওয়া হয়েছে, একজনই দোষী প্রথম থেকে বলা হয়েছে, তো তাতে আমরা একটা চিত্রনাট্য পাচ্ছিলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে আমাদের মন যাই বলুক না কেন, আলটিমেটলি আমাদের সবার উপরে আদালত রয়েছে, আর আদালত তথ্য প্রমাণের উপরে যায়। এবং আগের সরকারের সময় সেই তথ্য প্রমাণগুলোকে অসাধারণভাবে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, আমরা সবাই জানি। তারপর সরকারের পরিবর্তন এনেছেন মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি বেশ কিছু ব্যাপারের হিন্ট দিচ্ছেন এবং পদক্ষেপ নিচ্ছেন, এবং ইনভেস্টিগেশনের অন্য একটা রাস্তা তৈরি হয়েছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনিও স্পষ্ট করে অনেক কিছু বলছেন। হ্যাঁ, কিছু মানুষ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যারা ফেলিয়ার তাদের কাজ এগুলোই। তবে পরিষ্কার পরিবার, আমাদের বোন অভয়া তিলোত্তমার মা বাবা, তার সমগ্র পরিবার এবং আমরা একটা সঠিক দিশায় দেখতে চাই। আমরা না আসলে টেবিলে বসে কথা শুনতে শুনতে আমরা অনেক কিছু না বলে দিতে পারি। অনেকে গ্যালারিতে বসে যে প্লেয়ার মাঠে খেলছে তাকে আমরা বলি গোলটা করতে পারলি না, চারটা মারতে পারলি না, কিন্তু কিছু নিয়ম নীতি মেনটেন করে সেটা করাটা কিন্তু অনেকটা কঠিন। কারণ যে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটেছে বা তাদের যারা সাহায্য করেছে তাদের মাথা কিন্তু খুব একটা মোটা নয়। তো ফলত সেই লেয়ারগুলো ভাঙতে হচ্ছে, এবং ডেফিনেটলি আর একটা অন্য দিশা মানুষ দেখতে পাবেন। আর বাকিটা তো ওইভাবে ডিসক্লোজ করা যায় না যে মুভমেন্ট কী হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তাদের বিভিন্ন রকম কথাবার্তায় এবং ইনভেস্টিগেশনের মুভমেন্ট ধীরে ধীরে যেভাবে হচ্ছে, সুচারুভাবে করতে হচ্ছে, তাতে স্পষ্ট। এবং যারা এই অপরাধের সঙ্গে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি জড়িয়েও ছিলেন তারাও কিন্তু মিথ্যে সাজাবারও চেষ্টা হয়তো শুরু করে দিয়েছেন। অপরাধ করলে হাজিরা দিতে হবে, যেতে হবে। আইনের শাসন এর আগে তো ছিল না। আগের সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরা নিজেদের তৈরি আইন কানুন শাসন, তারাই আদালত, তারাই শাস্তি দেবে, এইভাবে মানুষকে তারা ছোট করেছেন, মানুষ দেখেছে। তারপরেই পাল্টে যাওয়া পরিস্থিতিতে জনগণের রায় নতুন সরকার এসেছে, এবং সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার এই আইনের শাসন, এই পরিবেশটা তৈরি হচ্ছে। কে কোন দলের, মতের, রঙের, ধর্মের, জীবিকার সেটা না দেখে যদি কেউ অন্যায় করেন তার বিরুদ্ধে তো বন্দোবস্তের রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আইনের শাসন এই সময়। তো ফলত সেক্ষেত্রে কে অমিত, কে সুমিত, কে কুমিত ইম্পর্টেন্ট নয়। সিমরান পাল লাইভে বলেছেন উনি নাকি মিথ্যে অভিযোগ করেছেন স্বরূপ বিশ্বাসের নামে, এতদিন পরে ওনার মনে হয়েছে, যার ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে জেল হয়েছিল। কি বলবেন? দেখুন, একজন পরিণত বয়সের একজন মানুষ, তিনি ভরা মিডিয়ার সামনে নিজে এগিয়ে এসে স্টেটমেন্ট দিয়েছিলেন। আপনারা সবাই দেখেছেন যে কেউ তাকে ঠেলে দেয়নি,
তো তারপর তিনি যদি এতদিন পর হঠাৎ করে যে মানুষটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বনাশ করেছে তাকে যদি হঠাৎ করে দেবতার আসনে সে বসাচ্ছে কেন জানি না। ঘটনা ঘটেছিল তিনি বলেছেন, ঘটনা ঘটেইনি আবার তিনি বলছেন, এবং তাতে মানুষের যে প্রতিক্রিয়া তার উপরে হচ্ছে আমার মনে হয় সিমরন ম্যাডামের কিন্তু একটুখানি বোঝা উচিত। কিন্তু আবার বলি, স্বরূপ বিশ্বাস বেল পেয়ে বেরিয়ে আসবার পর থেকে আবার একটা অশান্তির বাতাবরণ কিন্তু টলিউডে চক্রান্ত তৈরি হচ্ছে। সরকার যেখানে নতুনভাবে এই ভয় অত্যাচারের বাইরে টলিউডকে গড়তে চাইছে, সেখানে এই ধরনের ঘটনা আসলে কোনো চাপ তৈরি, কোনো ভয় তৈরি কিনা এটা নিয়ে টলিউডের টেকনিশিয়ান কেন পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা টলিউডের এই লোকজনের বিভিন্ন রকম বক্তব্য রাখানো, আপনারা ভিডিও পোস্টের কালচার দেখেওছেন যে স্বরূপ বিশ্বাস করাতেন, স্বরূপ বিশ্বাসের কথা যারা শুনতেন না তাদের কাজ বন্ধ করে দিতেন, আবার তাদের যারা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কেস টেস করতো, এ নতুন ঘটনা নয়, তারা ফেসবুকে ক্ষমা চাইতেন, কেউ মন থেকে চাইতেন না, চাওয়ানো হতো। সেই ঘটনা এই ঘটনা এক কি না আমি জানি না, তবে যেটা হলো যদি এটা এই ধরনের হয় তাহলে সিমরন পালকে কিন্তু আমাদের মেকআপ আর্টিস্ট বোন বা দিদি তাকে কিন্তু কেউ জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আমার এটা মনে হয়েছে। তার অসুবিধে তৈরি হয়েছিল মিডিয়াতে, আপনাদের সামনে এসে তিনি বসেছিলেন হাউ হাউ করে কাঁদতে তিনি বলেছিলেন, শুধু তাই নয়, ওই আলোচনাটা এখন হচ্ছে না, তিনি বলেছিলেন যে বন্দুক দিয়ে মারবার জন্য লোক পাঠানো হয়েছিল, আপনারা তখন সবাই ছিলেন। তো কোনটা সিমরন পাল বলবেন আর বলবেন না একজন পরিণত মানুষ হিসেবে, বা তিনি তার ধারণা পাল্টাবেন বা কিছু পাল্টাবেন, সেটা একান্ত তাঁর ব্যক্তিগত ব্যাপার। বিভিন্ন নাম নিচ্ছেন, এখন এই নামগুলো কি কেউ নেওয়াতে বলছে তাই তিনি বলছেন এটাও জানি না। আমি শুধু একটাই চাইবো যে সিমরন পাল বোন বা দিদি তিনি ভালো থাকুন, তিনি একজন টেকনিশিয়ান, তিনি তার যোগ্যতা নিয়ে কাজ করুন, তাকে কাজের জায়গায় মানুষ সাহায্য সহযোগিতা করুক। এই ভয়ের পরিবেশ তার উপর কারা তৈরি করছে জানি না, আমি বা আমরা যদি জানতে পারি সেই পরিবেশ তো কাটাবার চেষ্টা করব, কারণ বর্তমান সরকার ভয় আউট ভরসা ইনের চেষ্টা রয়েছে এবং সেটা করছে। সুপ্রিম কোর্ট বলেছে মমতার তৃণমূলই হচ্ছে আসল তৃণমূল, তাহলে ঋতব্রত বা বালিশ তৃণমূল যেটা সেটা কি আসল নয়, বা তাদের দলে যারা রয়েছে তাদেরকে বিজেপিকে চয়ন করবে? দেখুন, দুলালবাবুর তালমিছরি কোনটা আসল বা নকল এটা ছোটোবেলা থেকে আমরা কনফিউজ হয়েছি, কারণ দুটোরই বিজ্ঞাপন চলত। কেউ বলতো যে ছবি সই দেখে নেবেন, কেউ বলতো তালমিছরির রং দেখে নেবেন, কেউ বলতো বোতলের সাইজ দেখে নেবেন, বিভিন্ন রকমের। তাই তৃণমূলের তালমিছরি কত রকমের বাকি সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তারা অন্যায়ের থেকে বেরিয়ে আসুন, যদি অন্যায়ের সঙ্গে কেউ জড়িয়ে থাকেন সেটা মানুষের কাছে এসে তারা বলুন, এর বাইরে কিছু না, তারা সত্যি কথা বলুন। এতদিন তো মিথ্যে কথা বলেছেন, অহংকার দম্ভ, সেগুলো ছেড়ে আসুন, আর কি বলবো। বাকি কতগুলো এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন আর কতগুলো তৃণমূল হয়ে গেছে আপনিও জানেন না, আমিও জানি না, আর এটা অন্য দলের ব্যাপার, আমি এখানে কি বলতে পারি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শুভেন্দু অধিকারীকে হাঁটিয়ে দেওয়া হবে, বিজেপিকে সরিয়ে বিজেপিকে সরিয়ে দেবে। হ্যাঁ, কালকে বলেছেন। আমি কল্যাণবাবুর সুস্থতা কামনা করি। আমার নিজের পরিষ্কার মনে হয় এরা প্রত্যেকেই অত্যন্ত ভালো মানুষ, কিন্তু কিছু দুষ্টু লোকের সঙ্গে মিশে এরাই খারাপ খারাপ কথা বলে, ভেংচি টেংচি কাটে, লোকসভায় গিয়ে বোতল টোতল ভাঙে। আসলে কিন্তু মনের মধ্যে একটা শিশু লুকিয়ে রয়েছে কল্যাণবাবুর মধ্যে। আমাদের সামাজিক দায়িত্ব, প্রত্যেকটি মানুষ, এমনকি ওনার পড়শিরও দায়িত্ব, যে ওনার এই মনের ভেতরে লুকিয়ে থাকা শিশুটাকে বার করে বাইরে যে দুষ্টু লোকটা ঘুরে বেড়ায় সেই লোকটাকে বিদায় দেওয়া। দেখবেন কল্যাণবাবু আসলে মিষ্টি মানুষ এবং ফুটফুটে মানুষ, কিন্তু কে বা কারোকে খারাপ করছে এইটা তদন্ত করে বার করে সেই লোকটাকে জেলে পুরে দিতে হবে।